সরকারিভাবে বলা হচ্ছে যে এখানে সেবাদানকারী প্রতিষ্ঠান প্রায় ২৯টি প্রতিষ্ঠান এখানে যুক্ত এনআইডি সার্ভারের সাথে। আরও বলা হচ্ছে, আবার এনআইডি সার্ভার থেকে বলা হচ্ছে সেখানে প্রায় ১৭০টি প্রতিষ্ঠানের সাথে তারা তাদের ডেটা শেয়ার করেন। যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এটা উন্মুক্ত হতে পারে। তাহলে এতগুলি প্রতিষ্ঠানের সাথে যখন আমরা কোনো কিছু শেয়ার করি, তখন কি তাদের আসলে সাইবার সিকিউরিটি কেমন আছে, তারা সেটা নিরাপদ রাখতে পারবে কিনা, এইসব বিষয়ে কি দেখার সুযোগ আছে নাকি আসলে এই দেশে কোনো সুযোগ নেই? জি, ধন্যবাদ। খুবই আনফর্চুনেট ব্যাপারটা, কোনো সন্দেহ নাই। কয়েকটা বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করি। এক নম্বর কথা হচ্ছে, এই যে ডেটাবেসটা, এই এনআইডি ডেটাবেসটা, এই ডেটাবেসটা একটা কোম্পানি, একটা ভেন্ডার তারা বানিয়েছে। তাদেরকে দিয়ে বানানো হয়েছে, কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তারা বানিয়েছে, তারা বানিয়ে একটা সময় তারা ডেলিভারি দিয়েছে। নির্বাচন কমিশন হোক, যা কি মানে যে ইউজার তাকে ডেলিভারি দিয়েছে। একটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে ইউএটি বলে, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। একটা যখন ডেলিভারি নেওয়া হয় কোনো প্রজেক্ট, একটা ইউএটি করা লাগে। সেই ইউএটিতে কিন্তু দেখা লাগে যে আমি যা চেয়েছিলাম তা আছে কিনা, তা পাচ্ছি কিনা, এবং এটার বিভিন্ন প্রোটেকশন আছে কিনা, সিকিউরিটি আছে কিনা ইত্যাদি। সো তার মানে বোঝাই যাচ্ছে যে তখন তার মানে নিশ্চয়ই ইউএটিটা ঠিকমতো করা হয়নি। ভেন্ডারের উপর যদি দোষটা চাপানোই হয়, তার মানে ভেন্ডার তখন যে দিয়েছিল ডেলিভারিটা, তারা এনাফ সিকিউরিটি মেনটেন করেনি, এটা বোঝাই যাচ্ছে। সো অর্থাৎ তখন ইউএটির সময় একটা গাফিলতি হয়েছে। আরেকটা যেটা বললেন যে ১৭১টা বিভিন্ন ব্যাংক বলেন, সরকারি এজেন্সি বলেন, তারা নির্বাচন কমিশনে এই ডেটাবেসের সাথে যুক্ত, এপিআই বলে, এই এপিআই এর মাধ্যমে যুক্ত। যখন হয়তো আপনি একটা সিম কিনতে যাচ্ছেন, আপনি বায়োমেট্রিক্স দিচ্ছেন, আঙ্গুলের ছাপ, সেটা কিন্তু নির্বাচন কমিশন এই ডেটাবেসে গিয়ে আমার সেখানে রাখা আমার আঙ্গুলের ছাপের সাথে ম্যাচ করছে। সো এইভাবে কিন্তু ব্যাংকগুলোও করে, বিভিন্ন সরকারি এজেন্সি, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন, সবাই এইভাবে চেক করে ওই ডেটাবেস থেকে। হ্যাঁ, ওখান থেকে হতে পারে, কিন্তু তার মানে কি? তার মানে এই যে এপিআই গুলো দেওয়া হয়েছে এই বিভিন্ন ১৭১টা এজেন্সিকে বা কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে, তার মানে এর মধ্যে কোনো গলদ আছে, এই এপিআই তে কোনো লুপহোল আছে বা কোনো ব্যাকডোর আছে, সেটা কেন চেক করে দেওয়া হয়নি? সো সুতরাং দায় আসলে এটা এড়ানো যাবে না। একটা কথা আমার মনে হয় যে আমার কেন জানি আমি এটা মানে বলে থাকি, একটু আনফর্চুনেট আমাদের জন্য, যে আমরা আসলে এইসব জিনিস খুব সিরিয়াসলি নেই না, খুব কেয়ারলেসলি নেই, ক্যারলেসলি নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই যে দেখেন, শুধু এই কম্পিউটারের কথা কেন, সিকিউরিটির কথা কেন, আপনি আগুন লাগে বিভিন্ন জায়গায়, অগ্নিকাণ্ড হয়, আমরা নানা রকমের প্রেসক্রিপশন দেই, আবার কিন্তু হয়, আবার হয়, আবার হয়। প্রত্যেকবারই যার হয় তার মনে হয় যে না, আমার বেলায় হবে না, আমি বোধহয় ঠিক আছে। সো এত ল্যাক্সড ভাবে নেওয়া হয়, এত কেয়ারলেসলি নেওয়া হয়, এই সচেতনতার অভাবটা আমাদের রয়েছে। এখন আমাদের সিটিজেনদেরকে কিন্তু ডিজিটাল মানে আমাদের মনটাকে, মানসিকতাটাকে ডিজিটাল করতে হবে, এবং এই ডিজিটাল দুনিয়ায় বাস করার জন্য কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো দিকে আমাদের। তার মানে এখানে আমাদের প্রতিমন্ত্রী বলছেন ১০০ বা ১০০০ হলে জাতীয় নিরাপত্তা কখনো বিঘ্নিত হয় না, কিন্তু সেই ১০০ বা ১ জনের মধ্যে যদি আমি থাকি, আমার ১০ টাকা ব্যাংকে থাকলেও আমার ১০ টাকা আজকে রিস্কে, সেই একজনকে, তার নাম তো আমরা জানতে পারছি না। কাজেই এই যে ১০০ বা ১০০০ হলে আমরা কোনো নিরাপত্তা হুমকিতে নেই, যে তথ্যটি মাননীয় প্রতিমন্ত্রী বলার চেষ্টা করছেন, এটি কি আপনার সঠিক বলে মনে হয় কিনা? না, দেখুন, হুমকিতে নেই মানে ন্যাশনাল মানে কোনো বাংলাদেশ সেভাবে হুমকিতে আছে কি নেই সেটা অন্য কথা, কিন্তু যার তথ্য এক্সপোজড হয়েছে সে তো হুমকিতে আছে। এখন তার কি সমস্যা হতে পারে সেটা আমরা একটু দেখি। একটা হতে পারে যে মনে করুন আপনার তথ্য এখন এক্সপোজড, আমি দেখতে পাচ্ছি, আপনার সমস্ত তথ্য আমি জেনে নিলাম, আপনার বায়োমেট্রিক্স ইনফরমেশন আমি নিয়ে নিলাম। তখন আমি কি করব? আমি কিন্তু আপনার আইডেন্টিটি থেফট যেটাকে বলা হয়, সেই আইডেন্টিটি থেফট হবে, এবং আপনাকে আমি সেজে ইমপারসনেট করে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো, আমি একটা ক্রেডিট কার্ড খুলতে পারবো, ব্যাংক থেকে লোন নিতে পারবো, সেই লোন আমি সারা পৃথিবীতে আমি ওই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবো, আপনি জানতেই পারবেন না। আমি হয়তো খারাপ আরো টেরোরিজম কোনো কাজ করে ফেলতে পারি আপনার আইডেন্টিটি ইউজ করে। সো এই ধরনের কাজ কিন্তু হতে পারে। সো এখানে ১০০ না ১০০০ না ১ কোটি ৫ কোটি এটা প্রশ্ন এখানে না। আরেকটা হচ্ছে যে আফটার অল এই সরকার তো এটার একটা গার্জিয়ান, সো গার্জিয়ানকে সেই রকম দায়িত্ব নিয়েই কাজ করতে হবে, কোনো রকম লুপ হোল এটা এখানে রাখতে দেওয়া যাবে না। এইখানে
হ্যাকিং কিন্তু এবার হয়নি, আমরা কিন্তু এবার লাকি, যেটা কিন্তু কোনো হ্যাকিং হয়নি। এখানে একজন ওয়েলউইশার সে জানিয়েছে যে এরকম তোমাদের ইনফরমেশন এক্সপোজড, ওপেন, এটা কিন্তু বিপদ হতে পারে, লোকে দেখতে পাচ্ছে। সো এমন যদি হতো যে কোনো হ্যাকার ঢুকে আমাদের এটা ডিলিট করে ফেললো, বা আমাদের কোনো ইনফরমেশন চেঞ্জ করে ফেললো, সেটাও তো হতে পারতো, করাপ্ট করে ফেললো, এটাও তো হতে পারতো। সো এইসব ব্যাপারে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। কি করা দরকার? খুব সিম্পল। আসলে আমাদের এই ধরনের ডেটাবেস প্রোটেক্ট করার জন্য একেবারে স্ট্যান্ডার্ড কিছু প্রোটোকলস আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকলস আছে, আইএসও স্ট্যান্ডার্ডস আছে। সিম্পল এই স্ট্যান্ডার্ডসগুলো যদি মেনটেন করা হয়, প্রোটোকলস যদি মেনটেন করা হয়, তাহলেই কিন্তু এটা সিকিউর করা যায়। এটা মানে হাতি ঘোড়া কিছু না, তবে সবসময় আপ টু ডেট করতে হবে। আজকে যেটা সুরক্ষিত, কালকে সেটা অরক্ষিত, আবার আমাকে ইনভেস্ট করতে হবে। এবং সবসময় আমার দক্ষ বানিয়ে রাখতে হবে, আমার স্কিল ডেভেলপমেন্ট করে যেতে হবে, যে এই টিমটা মেনটেন করে, তাদেরকে আপস্কিল করে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে চিন্তা করেন যে আমার সরকারি যে প্রতিষ্ঠানের যে ডেটাবেসগুলো, শুধু এই নির্বাচন কমিশনের এই এনআইডি না, আপনি মনে করেন যে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্য, আমার যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের যে আমার ভ্যাট অনলাইনের প্রজেক্ট যেগুলো হয়েছে বিদেশিরা করেছে, এগুলো কিন্তু বিদেশিরা করেছে। আপনি যখন বিদেশি কোম্পানিকে দিয়ে আমার ডেটাবেস কাজ করাচ্ছেন, আপনার তথ্যর সেই সিকিউরিটিকে আপনি মেনটেন করতে পারছেন? আপনার তথ্যর সিকিউরিটি সেখানে কি কম্প্রোমাইজ হচ্ছে না? ভিয়েতনাম আমরা মানে এমনি বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা তাদের সাথে কম্পিট করি, এক্সপোর্ট মার্কেটে আমরা কম্পিট করি। আমার এনবিআর এর সমস্ত তথ্য কিন্তু কোন ব্যবসার কত টাকা ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে, সব ইনফরমেশন ভিয়েতনামিজ কোম্পানির কাছে রয়েছে। কেন হবে এটা? সো এই ধরনের জিনিসে আমাদেরকে কিন্তু একটু দূরদর্শী হতে হবে, যে সরকারি কোনো সেন্সিটিভ ইনফরমেশনের কাজ আমরা বিদেশিদেরকে দিয়ে করাবো না। যদি করাতে হয়ও, ডেটাবেসের কাজটা কিন্তু আমাদের লোকাল পিপল এখানে সেখানে থাকে। এবং যেমন ভাবে চললে আসলেও কি আমাদের সেটি হয়ে উঠবে কিনা, সবাই এখন ডিজিটাল করতে যে আতঙ্কে পড়বে কিনা? না, যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে তো সামনে এগিয়ে যেতেই হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তার মানে এই না যে আমরা বসে থাকবো চুপ করে। আমাদেরকে উন্নতি যেমন করতে হবে, একই সাথে আমাদের নিজেদেরকেও প্রস্তুত করতে হবে। আমি একটা সুন্দর এক্সপ্রেসওয়ে তৈরি করে দিলাম, কিন্তু আমি গাড়ি যারা চালায় তাদেরকে আমি ট্রেনিং দিলাম না যে কিভাবে লেনে চালাতে হয়, কিভাবে এক্সিট নিতে হয়, কিভাবে সাইন দেখতে হয়, কিভাবে পাশের গাড়িটার সাথে মার্জ করতে হয়। এক্সপ্রেসওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন তখন কিন্তু নিয়মকানুন আলাদা। তো এইটা যদি আমি ড্রাইভারদেরকে না শিখাই, তাহলে তো সে অ্যাক্সিডেন্ট করবেই। সো একই রকমভাবে আমরা আমাদের ডিজিটাল সুপার হাইওয়ে তৈরি করছি, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাব, কিন্তু একই সাথে আমাদের ডিজিটাল সিটিজেন এবং যেটা আলটিমেটলি স্মার্ট সিটিজেন, সেটা আমাদের তৈরি করতে হবে। এইখানটায় কয়েকটা জিনিস একটু বলি। এর আগে আমি যেটা বলছিলাম যে কি কি সংকট হতে পারে, একটা আইডেন্টিটি থেফটের কথা বলেছি, আরেকটা বলেছি যে আমার ডেটাবেসই করাপ্ট হয়ে যেতে পারে যদি হ্যাকার ঢুকে সেটা মুছে দিতে পারে। আরেকটা কি হতে পারে, র্যানসামওয়্যার হতে পারে, যেটা কিন্তু এখন কাগজে বেরোচ্ছে। কৃষি ব্যাংকের যেটা হয়েছে, বর্তমানে কৃষি ব্যাংকে এই প্রবলেম চলছে, তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে যে তারা যদি একটা সার্টেন অ্যামাউন্ট না দেয় তাহলে তাদের ডেটাবেস তারা মুছে দিবে বা কিছু একটা করবে। সো এই ধরনের সাংঘাতিক বড় সংকট কিন্তু আমাদের সামনে আসতে পারে যদি এই ধরনের খুব রিল্যাক্সড একটা আমরা অ্যাটিটিউডে থাকি। এইখানটায় আমি একটু বলি, এইখানটায় আমাদের তাহলে কি করা দরকার ছিল? আমাদের প্রথম থেকেই যেটা করা দরকার ছিল, এরকম একটা ইম্পর্টেন্ট একটা ডেটাবেস, সেটাকে আমরা এনক্রিপ্টেড করে রাখিনি কেন? আমরা কেন, মানে আমরা যদি একটা এনক্রিপ্টেড থাকতো তাহলে হয়তো এক্সপোজ যদি হতো তাহলেও অ্যাটলিস্ট পড়া যেত না শিকার যে জিনিসটা, মানে তথ্যটা পড়া যেত না, কোডের মাধ্যমে দেখা সম্ভব ছিল। তো সেজন্যই বলছি এনক্রিপ্টেড হতে পারতো। এটা কেন আমরা করিনি? এটা তো খুব সহজেই করা যেত। এখন নজরুল ভাই বলেছেন ব্লকচেনের কথা, ব্লকচেন আমরা নিয়ে আসা উচিত আস্তে আস্তে। সো এই ধরনের নতুন নতুন টেকনোলজিতে আমাদের ইনভেস্ট করতে হবে, জনসম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানুষ, এক্সপার্টস তৈরি করতে হবে।